আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। প্রথম নির্বাচনী বিতর্কে জো বাইডেনের সঙ্গে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অধিকাংশ দর্শক এই মত দিয়েছেন বলে এক জরিপের পর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন লড়বেন ডেমোক্রেটিক পার্টির হয়ে, আর রিপাবলিকান পার্টির হয়ে লড়বেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সময় শুক্রবার সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প। নির্বাচনের আগে তারা প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিলেন। সিএনএনের তাৎক্ষণিক জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের মধ্যে ৬৭% বলেছেন ট্রাম্প ভালো করেছেন, আর মাত্র ৩৩% বাইডেনের পক্ষে মত দিয়েছেন। তবে সিএনএন বলছে জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা দেশটির সব ভোটারদের মতামতের প্রতিনিধিত্ব করেন না। যারা বিতর্কটি দেখেছেন আর এই জরিপে অংশ নিয়েছেন, শুধু তাদের মতামতই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে প্রায় ৫৭% বলেছেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রশ্নে বাইডেনের ওপর তাদের আর আস্থা নেই। বিতর্কে বাইডেন ভালো করতে পারেননি বলে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই আলোচনা চলছে। এ নিয়ে দলটির অনেকে হতাশা প্রকাশ করেছেন। বাইডেন নিজেও বিতর্কে দুর্বলতার কথা স্বীকার করেছেন এবং অন্যদিকে বিতর্ক শেষ হওয়ার আগেই ট্রাম্পের প্রচার শিবির তার জয় দাবি করে। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা স্টিভ স্ক্যালিস এক বিবৃতিতে বলেছেন ট্রাম্প বিতর্কে জয়ী হয়েছেন। বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। ট্রাম্পই আগামী ৫ নভেম্বরের নির্বাচনের একমাত্র পছন্দের প্রার্থী। ডেমোক্রেটিক পার্টির নেতাদের কেউ কেউ মনে করছেন ট্রাম্পকে শক্তভাবে মোকাবেলা করতে পারেননি বাইডেন, আর এই সুযোগে ট্রাম্প অনর্গল মিথ্যা বলে গেছেন। বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেও স্বীকার করেছেন যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ধীর গতিতে শুরু করেছেন। বিতর্কের পরপরই প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস সম্পাদনা পর্ষদের পক্ষ থেকে জো বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে ৪ বছর আগের বাইডেন এখন আর নেই, তার নিজ থেকেই সরে যাওয়া উচিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের উচিত আরও বেশি করে মাঝারি এবং স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল উৎপাদন করা এবং এগুলোকে বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা। ইউরোপ ও এশিয়ায় যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র মোতায়েন করার প্রেক্ষিতে রাশিয়ার তা করা উচিত বলে মনে করেন পুতিন। রয়টার্সের খবরে বলা হয়েছে পুতিন এই বক্তব্যের মধ্যে দিয়ে মূলত স্নায়ুযুদ্ধের অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির যা অবশিষ্ট ছিল সেটুকু শেষ হয়ে গেল। এর ফলে নতুন করে আবারও দুই পরাশক্তির মধ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। নতুন শক্তি হিসেবে এই প্রতিযোগিতায় যোগ দিতে পারে চীনও। ১৯৮৭ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ওয়াশিংটন ও মস্কো পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমাতে সম্মত হয়েছিল। ২০১৯ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায়, আর ওই সময় রাশিয়ার বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র। এরপরই রাশিয়া তাদের বন্ধ থাকা কিছু ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করে। পুতিন বলেছিলেন রাশিয়া এই ধরনের মিসাইল কখনোই মোতায়েন করবে না, তবে যুক্তরাষ্ট্র মহড়ার জন্য পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল ডেনমার্ক এবং ফিলিপাইনে নেয়ার পর রাশিয়া তাদের অবস্থান বদল করে। রাশিয়ার নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তৃতায় পুতিন বলেন, আমাদের এই বিষয়ে অবশ্যই প্রতিক্রিয়া দেখানো উচিত এবং এই বিষয়ে আমরা কি করব সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রেসিডেন্ট আরও বলেন, দৃশ্যত আমাদেরও এই ধরনের অস্ত্র উৎপাদন শুরু করা উচিত এবং পরিস্থিতি বিবেচনা করে নিজেদের নিরাপত্তার জন্য সেগুলো কোথায় কোথায় মোতায়েন করতে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। গাজা উপত্যকায় শুক্রবার দখলদার সেনাদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে উত্তর গাজার আল সুজাই এলাকায়। ইসরায়েলি গণমাধ্যমে ৪ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে, তবে অনেক গণমাধ্যম ৯ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে। শুক্রবার দিনটি গত কয়েক সপ্তাহের মধ্যেই ইসরায়েলি সেনাদের জন্য সবচেয়ে খারাপ একটি দিন ছিল। এদিন প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছে সেনারা। কয়েকটি প্রতিরোধ সংগঠন আল সুজাইয়া ইসরায়েলি বাহিনীর ওপর পৃথকভাবে হামলা চালিয়েছে এদিন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় তাদের যোদ্ধারা আল সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে গাজা সিটির পূর্ব দিকে সুজাইয়া এলাকায় দখলদার বাহিনীর সাথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সংঘর্ষে লিপ্ত হয়েছে আমাদের যোদ্ধারা। হামলায় বেশ কিছু সেনা নিহত এবং আহত হয়েছে। লড়াইয়ের পর ইসরায়েলি সামরিক বাহিনীর হেলিকপ্টার এসে নিহতদের লাশ এবং আহত সেনাদের উদ্ধার করেছে। এছাড়াও এদিন রাফা শহরের সিবিলি মসজিদ এলাকায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তাকে স্নাইপারের গুলিতে হত্যার একটি ভিডিও প্রচার করেছে আল কাসাম ব্রিগেডস। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা বুবি ট্র্যাপে ফেলে ইসরায়েলি সেনাদের একটি দলকে বিধ্বস্ত করেছে।
ইসরায়েলি বিমান বাহিনীর ছোড়া একটি অবিস্ফোরিত মিসাইল ব্যবহার করে ফাঁদটি পাতা হয়। আল-কুদসের ইঞ্জিনিয়াররা মিসাইলটি সংগ্রহ করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলেন। এরপর সেনারা ওই বাড়িতে প্রবেশ করলে দূর থেকে মিসাইলটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে সেনাসহ পুরো বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং নিশ্চিতভাবে সেনারা হতাহত হয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরেও শুক্রবার লড়াই হয়েছে দুই পক্ষের মধ্যে। ইসরায়েলি মিডিয়ার খবরে সামরিক হেলিকপ্টারে রাফা থেকে হতাহত সেনাদের উদ্ধারের কথা জানানো হয়েছে। আল জাজিরা বলছে, রাফার মধ্যাঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের লড়াই হয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফা শহরের জাপানিজ গার্ডেন স্টেশন এলাকায় আল ইয়াসিন রকেটের সাহায্যে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া তিউনিশিয়ান কবরস্থান এলাকায় আল কুদসের গোলার আঘাতে ধ্বংস হয়েছে একটি সাঁজোয়া যান। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ শুক্রবার ৮ দফা হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এদিন বিভিন্ন পয়েন্টে অন্তত ৪০টি রকেট ছোড়া হয় লেবানন থেকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ দফা হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়দিন জানিয়েছে, এদিন ইসরায়েলের অন্তত ৩৩টি গ্রাম এবং শহরে রকেট হামলার সাইরেন বেজে ওঠে। হামলায় টার্গেটের মধ্যে ছিল বড় ধরনের ৩টি শহর। এগুলো হলো কিরিয়াত শামোনা, শালোমি ও উপকূলীয় শহর নাহারিয়া। পশ্চিম আল জালিল উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলার ফলে বিস্ফোরণের খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। খবরে বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন লক্ষ্য করে ইন্টারসেপ্টর ছুড়লেও সেগুলোকে ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত হানে ড্রোন, যার ফলে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, সকাল ৯টায় তারা প্রথম দফা হামলা চালায় বিরকেত রিশা মিলিটারি ঘাঁটির নজরদারি সামগ্রী লক্ষ্য করে। বিকেলে আল তাইহাত এলাকায় এক দফা রকেট হামলা চালালে এর কিছুক্ষণ পর শালোমি শহরে একটি বাড়িতে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছোড়া হয়। রাত ৮টার দিকে শেবা ফার্মস এলাকার রুসাইয়াদ আল কারন ঘাঁটিতে চালানো হয় রকেট হামলা। এর ৫ মিনিট পর আল সুমাকা ঘাঁটিতে একই রকম একটি হামলা চালানো হয়। সন্ধ্যার পর পর্যায়ক্রমে আরও ৩ দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরব সাগর এবং লোহিত সাগরে ৪টি জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপও। গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সাথে যৌথভাবে এদিন হামলা চালায় তারা। হামলা টার্গেট ছিল ৩টি ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজ ও একটি মার্কিন জাহাজ। সারি জানিয়েছেন, ভূমধ্যসাগরে ওয়ালার নামের একটি রাসায়নিক বহনকারী জাহাজ লক্ষ্য করে আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল। এছাড়া লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ডেলোনিক্স নামের আরেকটি জাহাজে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়। এছাড়া আরও একটি মালবাহী এবং একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ বাহিনীর যোদ্ধারা। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে ইসরায়েলকে ধ্বংসাত্মক যুদ্ধের মুখোমুখি হতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘের ইরানের মিশন এক এক্সে পোস্টে এই হুমকি দেয়। পোস্টে বলা হয়েছে, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে প্রতিরোধ অক্ষের সবগুলো ফ্রন্টের সম্মিলিত লড়াইয়ের বিষয়টিও আলোচনার টেবিলে রয়েছে। এই পোস্টের মাধ্যমে ইসরায়েলকে স্পষ্টতই এক ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছে। প্রতিরোধ অক্ষ বলতে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোকে বুঝিয়ে থাকে। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স সহ বেশ কিছু সংগঠন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই এসব সংগঠন পৃথকভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে প্রায় প্রতিদিনই গোলা বিনিময় হচ্ছে, আর যে কোনো সময় সেখানে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধের বদলে কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান পাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গালান্ত। শুক্রবার তিনি বলেছেন, ইসরায়েল আরেকটি যুদ্ধ চায় না। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাদানুবাদের কয়েক ঘণ্টা পরই গ্যালান্ট এই মন্তব্য করেছেন। বৈঠকে নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সহ কয়েকজন মন্ত্রী একযোগে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে হিজবুল্লাহর সাথে চুক্তিতে আগ্রহের জন্য দোষারোপ করেন। হিজবুল্লাহর হুমকি কিভাবে মোকাবেলা করা যাবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই ইসরায়েলি সরকারের মতবিরোধ চলছে। অনেক কর্মকর্তা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের সুপারিশ করেছেন, তবে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা এই বিষয়ে দেশটিকে বারবার সতর্ক করছে। গত কয়েক মাসে হিজবুল্লাহ যে সামরিক শক্তি দেখিয়েছে তাতে পূর্ণগত যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে অনেকেই সতর্ক করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।